হাই ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে। আজকে আমরা ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ইন্ডিয়ান ইকোনমির ব্যাংকিং সিস্টেমের থেকে কিছু কোশ্চেন করব, এবং যেগুলি কিন্তু বারবার এই প্রশ্নগুলি কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষা এবং অন্যান্য স্টেট এক্সামের যেসব পরীক্ষা হয় পিএসসির বিভিন্ন এক্সামে কিন্তু এসছে। তো অবশ্যই যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে, এছাড়াও বিভিন্ন পিএসসির এক্সাম, এছাড়া পুলিশের এক্সাম আছে, তারা কিন্তু অবশ্যই ক্লাসটিকে দেখতে পারো। এবং কোশ্চেনগুলো আমি ইংরেজিতে লিখলেও কিন্তু বাংলায় সম্পূর্ণ আলোচনা করেছি। তো প্রথম কোশ্চেন দেখা যাক। বলছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ ফর্মালি নোন অ্যাজ, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আগে বা প্রথমে কি নামে পরিচিত ছিল ফর্মালি? দ্য ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, দ্য ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া, দ্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, দ্য ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তো তোমরা অবশ্যই সকলেই জেনে থাকবে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রথমত কিন্তু কি নামে পরিচিত ছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল। অর্থাৎ এখান থেকে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন এ। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখো যে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া হবার আগে স্টেট ব্যাংকে ছিল কি কি? তিনটে ব্যাংক যুক্ত ছিল। তো তিনটে ব্যাংক কি কি ছিল? সেটা ছিল ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বেঙ্গল একটা ছিল, এছাড়া ছিল ব্যাংক অফ বোম্বে, অর্থাৎ ব্যাংক অফ বোম্বে, বিওএম, বোম্বে, এটা মনে রাখো, এবং ব্যাংক অফ মাদ্রাস, অর্থাৎ এম দিয়ে, তো বিএমবি। অর্থাৎ এই যে এটার কি হয়ে যায়, ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ মাদ্রাস, এটা কিন্তু মার্জ হয়ে যায় 27 জানুয়ারি 1921 সালে। তো 27 জানুয়ারি 1921 সালে যা হয়ে যায়, এবং সেটা হয়ে যায় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এবং স্টেট ব্যাংক ইন্ডিয়া ফর্ম হয় কিন্তু 1955-এ। এই ইম্পেরিয়াল ব্যাংক থেকে সেটাকে তৈরি করা হয় স্টেট অফ ব্যাংক অফ ইন্ডিয়া 1955-এ। পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন বলছে দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইজ, অর্থাৎ ভারতে যে রিজার্ভ ব্যাংক আছে সেটা আসলে কি ব্যাংক? শেয়ার হোল্ডার ব্যাংক, অর্থাৎ একটি শেয়ার অধিকারীদের ব্যাংক। এ পার্টলি প্রাইভেট অ্যান্ড পার্টলি স্টেট ওন ব্যাংক, অর্থাৎ কিছুটা প্রাইভেট এবং কিছুটা স্টেট দ্বারা অধিকৃত ব্যাংক, নাকি শিডিউল ব্যাংক, অর্থাৎ শিডিউল যে আমাদের শিডিউল অফ ব্যাংক, তফসিলভুক্ত ব্যাংক, নাকি দ্য গভর্নমেন্ট ওন ব্যাংক? তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে দ্য গভর্নমেন্ট ওন ব্যাংক, অর্থাৎ রিজার্ভ ব্যাংকই কিন্তু আমাদের ভারতের গভর্নমেন্টের নিজের একটা ব্যাংক বলতে পারো। পরবর্তী কোশ্চেন, ব্যাংক রেট ইজ এ ইনস্ট্রুমেন্ট অফ, অর্থাৎ ব্যাংক রেট একটা কি হিসেবে কাজ করে? তো ব্যাংক রেট প্রথম কথা বলছে অপশন এ ক্রেডিট কন্ট্রোল, অপশন ডি রিডিউসিং ফিসকাল ডেফিস, রিডিউসিং ডেফিস ফাইন্যান্সিং, ইনক্রিজিং ট্যাক্স রেভিনিউ। অর্থাৎ ব্যাংক রেট আমাদের হলো একটা ক্রেডিট কন্ট্রোল। এই ব্যাংক রেটের মাধ্যমে কি হয় শুনে রাখো, ব্যাংক রেট হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে রেটে যে কোনো কমার্শিয়াল ব্যাংকে, অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকে কি করে আমাদের রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া লোন দেয়, এবং সেই লোনের যে রেটটা হয় সেটাই হচ্ছে ব্যাংক রেট, এবং এটা হচ্ছে একটা রিজার্ভ ব্যাংকের ক্রেডিট কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট। তো পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন, দ্য টার্ম প্রুডেন্সিয়াল নর্ম ইজ অ্যাসোসিয়েটেড উইথ, অর্থাৎ প্রুডেন্সিয়াল নর্ম এই টার্মটা কিসের সঙ্গে জড়িত আছে? বলছে ট্রেড পলিসি, ব্যাংকিং সেক্টর রিফর্ম, ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এগ্রিকালচারাল পলিসি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাংকিং সেক্টর রিফর্ম, অপশন বি। এই প্রুডেন্সিয়াল নর্ম এই কথাটি ব্যাংকিং সেক্টর রিফর্মের সঙ্গে যুক্ত আছে। পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, যা দ্য টার্ম পরবর্তী কোশ্চেন বলছে গ্র্যান্ড ব্যাংক ইজ লোকেটেড নিয়ার, অর্থাৎ গ্র্যান্ড ব্যাংক এটা কোথায় অবস্থান করেছে? অপশন এ নিউ ফাউন্ডল্যান্ড, অপশন বি নোভা স্কটিয়া, অপশন সি ইউকে, অপশন ডি নরওয়ে। এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউ ফাউন্ডল্যান্ড। তো গ্র্যান্ড ব্যাংক এটাও কিন্তু একটা ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা কিন্তু 2002 সালে এসেছিল, এবং সমস্তগুলোই কিন্তু ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, দ্য প্লেস হোয়ার ব্যাংক সেটেল দেয়ার মিউচুয়াল ক্লেইমস অ্যান্ড অ্যাকাউন্ট, অর্থাৎ যেখানে ব্যাংক তাদের মিউচুয়াল ক্লেইমস, অর্থাৎ মিউচুয়াল নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা এবং অ্যাকাউন্ট নিয়ে বিভিন্ন রকম যে ধরনের ক্লেইম থাকে সেগুলো নিয়ে যেখানে আলোচনা হয় সেটাকে কি বলা হয়? ট্রেজারি, ক্লিয়ারিং হাউস, কালেকশন সেন্টার এবং স্টক এক্সচেঞ্জ। অর্থাৎ এই যে বিভিন্ন ঝামেলা নিয়ে আলোচনার একটা জায়গা, মিউচুয়াল ক্লেইমস, অ্যাকাউন্ট ক্লেইমস, এগুলো নিয়ে। তো তোমরা এখান থেকে কিন্তু একটা আইডিয়া করে বলতেই পারো, তো যেহেতু একটা ক্লেম হচ্ছে সেখানে নিশ্চয়ই একটা ক্লিয়ার করার ব্যাপার থাকবে। তো সেই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে ক্লিয়ারিং হাউস, অপশন বি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ইন ইন্ডিয়া 14 মেজর কমার্শিয়াল ব্যাংকস ওয়ার ন্যাশনালাইজড ইন দ্য ইয়ার, অর্থাৎ ভারতের 14টি কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক কিন্তু একসাথে ন্যাশনালাইজড করা হয়। তো সেটা কত সালে হয়েছিল জাতীয়করণ করা হয়? সেটা কত সালে হয়? প্রথম অপশন 1949, দ্বিতীয় অপশন 1935, তৃতীয় অপশন 1969 এবং চতুর্থ অপশন 1975। তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে আমাদের 1969, অপশন সি। পরবর্তী কোশ্চেন,
হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে প্রধান ব্যাংক আছে, যেটা রাজ্যের কেন্দ্রের প্রধান ব্যাংক আছে, সেই ব্যাংকটির নাম কি? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, নাকি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক? তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে অপশন সি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। পরবর্তী কোশ্চেন, ইন হুইচ ইয়ার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এস্টাবলিশড, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়, তোমরা অবশ্যই এখানে সকলে জেনে থাকবে এটা সঠিক অ্যান্সার। তো সেটা হয়ে থাকে 1935, নাকি 1940, 1947, 1949? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1935 সাল। পরবর্তী কোশ্চেন, আরেকটা বিষয় জেনে রাখবে, রিজার্ভ ব্যাংক 1935 সালে প্রতিষ্ঠিত হলেও এটা কিন্তু ন্যাশনালাইজ হয়েছিল 1949 সালে, অর্থাৎ জাতীয়করণ হয় 1949 সালে। পরবর্তী কোশ্চেন, হু মেইনটেইন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ কে আমাদের দেশের যে বৈদেশিক মুদ্রার এক্সচেঞ্জের ব্যাপারটা থাকে সেই রিজার্ভটাকে কে কন্ট্রোলে রাখে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নাকি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া? তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটা কিন্তু একটা রিজার্ভ ব্যাংকের কাজ, যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এটা হচ্ছে রিজার্ভ ব্যাংকের একটা কাজ। পরবর্তী কোশ্চেন, ব্যাংক রেট ইজ দা, অর্থাৎ ব্যাংক রেট, আমি বলেছি আগেই ব্যাংক রেট তোমাদের বলে দিয়েছি, এবং ব্যাংক রেটের কিন্তু কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ার তুমি দেখতেই পাচ্ছ, ব্যাংক রেটের কোশ্চেনটাও এসছে। বলছে অ্যাট হুইচ ব্যাংক লেন্ডস মানি টু ডিপোজিটর, অর্থাৎ যে রেটে ব্যাংক কোনো ডিপোজিটরকে লোন দেয়, অর্থাৎ তার কাছে জামানতকারী লোন দেয়। প্রথম অপশন বলছে। দ্বিতীয় অপশন বলছে অ্যাট হুইচ রেট রিজার্ভ ব্যাংক লেন্ডস টু কমার্শিয়াল ব্যাংক, যে রেটে কমার্শিয়াল ব্যাংককে রিজার্ভ ব্যাংক লোন দেয়। অপশন সি বলছে দ্য রেট হুইচ ব্যাংকস লেন্ডস টু ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ যে রেটে ব্যাংক কোনো ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে, অর্থাৎ কোনো শিল্প আর্থিক প্রতিষ্ঠানকে সেটা লোন দেয়, নাকি নান অফ দ্য। তো সঠিক অ্যান্সার তোমরা সকলেই জানো, কারণ আগে আলোচনা করে দিয়েছি। অ্যাট হুইচ রেট রিজার্ভ ব্যাংক লেন্ডস টু কমার্শিয়াল ব্যাংক, যে রেটে কমার্শিয়াল ব্যাংকে রিজার্ভ ব্যাংক লোন প্রদান করে থাকে। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, এবার এদের মধ্যে বলছে কোনটা সত্যি নয়। বলছে আরবিআই হ্যাভস হাইজ দ্য ক্যাশ রিজার্ভ রেশিও বাই 50 বেসিস পয়েন্টস, আরবিআই ডিড নট চেঞ্জ দ্য রেপো রেট, আরবিআই হ্যাজ হাইক রেপো রেট বাই 50 বেসিস পয়েন্ট। তো এটার মধ্যে কোনটা সঠিক? অপশন এ বলছে শুধু 1, অপশন বি বলছে অনলি 2, অপশন সি বলছে অনলি 3, অপশন ডি বলছে অল অফ দ্য অ্যাবভ। অর্থাৎ এদের মধ্যে কিন্তু কোনোটাই সঠিক নয়, অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। রিজার্ভ ব্যাংক রেপো রেট অবশ্যই চেঞ্জ করে, হ্যাঁ। তারপরে রিজার্ভ ব্যাংক কোনো সময় 50 বেসিস পয়েন্টে কাজ করে না, এটাকে কিন্তু তারা 100 বেসিস পয়েন্টে সবসময় কাজ করে। তো এখানে সবগুলোই কি বলছে, অল অফ দ্য অ্যাবভ, নট ট্রু, অর্থাৎ একটাও এখানে সঠিক নয়। পরবর্তী কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রেটস ইজ নট ডিটারমাইন্ড বাই দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এদের মধ্যে কোন রেট, অর্থাৎ কোন মূল্যটি বা কোন রেটস বলতে যেটা বোঝায়, রেটসটা রিজার্ভ ব্যাংক নির্ণয় করে না। সিআরআর, এসএলআর, সিআরআর কি, যে এসএলআর কি, এগুলো তোমাদেরকে আমি শর্ট বলে দিচ্ছি। সিআরআর হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, অর্থাৎ একটা ক্যাশকে কিন্তু ব্যাংককে রিজার্ভ ব্যাংকের কাছে রিজার্ভ রাখতে হয়, যেটা কিন্তু কে বলা হয় সিআরআর, অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও। অর্থাৎ কোনো কমার্শিয়াল ব্যাংক যদি কোনো কমার্শিয়াল ব্যাংক তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে একটা ক্যাশ রিজার্ভ ব্যাংকের কাছে রিজার্ভ রাখতে হয়, সেটাকেই বলা হয় সিআরআর। এসএলআর স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, অর্থাৎ কিছু পরিমাণ সোনা গয়না বিভিন্ন রকম বন্ড, সেগুলো কিন্তু রিজার্ভ ব্যাংকের কাছে যে কোনো ব্যাংকে রিজার্ভ রাখতে হয়, সেটা হচ্ছে এসএলআর। সেটার ফুল ফর্ম হচ্ছে কি, স্ট্যাচুটরি লিকুইড রেশিও। পরবর্তী কোশ্চেন হচ্ছে রেপো রেট। রেপো রেটটা কি, যখন কোনো ব্যাংককে স্বল্প সময়ের জন্য রিজার্ভ ব্যাংক লোন দান করে, তখন যে ঋণটা দেয় সেটাই হচ্ছে কিন্তু যে রেটে ঋণটা দেয় সেই ব্যাংককে, সেটা হচ্ছে রেপো রেট। এবং রেপো রেটটা আর ব্যাংকিং রেটটা তোমরা একটু মনে রাখবে, রেপো রেটটা কিন্তু স্বল্প সময় হয়, এবং ব্যাংক রেট যেটা হতে থাকে, ব্যাংক রেটটা কিন্তু দীর্ঘ সময়ের যে লোন থাকে সেই ক্ষেত্রে ব্যাংক রেটটা নির্ধারণ হয়ে থাকে, এবং রেপো রেটটা স্বল্প সময়ের জন্য। প্রাইম লেন্ডিং রেটটা কি, প্রাইম লেন্ডিং রেটটা হচ্ছে কোনো ভালো কাস্টমার কোনো ব্যাংকে থাকতেই পারে, তাদের জন্য স্পেশালি একটা লোনের রেট সেট করা থাকে, সেটাকেই বলা হয় প্রাইম লেন্ডিং রেট। অর্থাৎ এখানে রিজার্ভ ব্যাংক কিন্তু এগুলো কাজ করে থাকে, এবং শুধুমাত্র প্রাইম লেন্ডিং রেটটাই কিন্তু রিজার্ভ ব্যাংক করে থাকে না, অর্থাৎ ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ইন অর্ডার টু কন্ট্রোল ইনফ্লেশনারি প্রাইস রাইজ রিজার্ভ ব্যাংক ডাইরেক্টস ব্যাংক টু, অর্থাৎ যদি কোনো সময় ইনফ্লেশন, অর্থাৎ বাজারে প্রচুর পরিমাণে মূল্যের বেড়ে গেছে, অর্থাৎ পয়সার পরিমাণ বেড়ে গেছে, তখন রিজার্ভ ব্যাংক কোনটা করবে?
রিডিউস রেটস অন ক্রেডিট, অর্থাৎ ক্রেডিটের ওপরে রেট কমে দেবে। নাকি করবে রিডিউস স্ট্যাটুটরি লিকুইড রেশিও, অর্থাৎ স্ট্যাটুটরি লিকুইড রেশিওর পরিমাণ কমিয়ে দেবে। ইনক্রিজ ক্যাশ রিজার্ভ রেশিও বাই বন্ডস ফ্রম ক্যাপিটাল মার্কেটস। এবার প্রত্যেকটা অপশন তোমরা ভালো করে বুঝবে। রিডিউস রেটস অফ ইন্টারেস্ট অন ক্রেডিট, অর্থাৎ যদি সে ক্রেডিটের ওপরে কি করে দেয়, ইন্টারেস্টের ওপরে ক্রেডিটের ওপরে ইন্টারেস্টটা কমিয়ে দেয়, তাহলে কি হবে? তাহলে তো আম, এটা কিন্তু এখানে কাজ করছে না মেনভাবে। আবার দেখছো রিডিউস স্ট্যাচুটরি লিকুইড রেশিও, অর্থাৎ ব্যাংক সবসময় রিজার্ভ ব্যাংকের কাছে একটা আমানত কি করছে, সঞ্চয় করে রাখছে স্ট্যাচুটরি লিকুইড রেশিওতে। তো সেটা যদি ব্যাংক সেটার যদি কমিয়ে দেয়, তাহলে তো ব্যাংকের কাছে আবার টাকা বেশি হয়ে যাবে, তাহলে তো কমবে না ইনফ্লেশন। আর বলছে কি, বাই বন্ডস ফ্রম ক্যাপিটাল মার্কেটস, অর্থাৎ মার্কেট থেকে বন্ড কিনে নেবে। বন্ড কিনে নিলে কি হয়ে যাবে, পরবর্তীতে দেখো বন্ড কিনে নিলে তো তাদের কাছে আবার ক্যাশটা চলে যাচ্ছে, ঠিক আছে। এবং পরবর্তী বলছে ইনক্রিজ ক্যাশ রিজার্ভ রেশিও, অর্থাৎ ব্যাংক যে ক্যাশটা রিজার্ভ রাখে সেটাকে বাড়িয়ে দেবে। এটাই হচ্ছে একমাত্র সঠিক অ্যান্সার। কারণ কি, যদি সে ক্যাশ রিজার্ভ রেশিওটাকে বাড়িয়ে দেয়, তাহলে কি হবে, ব্যাংককে বেশি পরিমাণ টাকা আরবিআই এর কাছে রাখতে হবে, তখনই কিন্তু বাজারে অটোমেটিকলি ইনফ্লেশনটা কমে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, টার্ম লোন ফর এক্সপানশন অফ ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া, অর্থাৎ যদি কোনো লোন ইন্ডাস্ট্রির জন্য নিতে হয়, তাহলে এটা কোন কোন ব্যাংক মেইনলি প্রোভাইড করে, কোন ব্যাংক মূলত দেয়? কমার্শিয়াল ব্যাংক, ডেভেলপমেন্ট ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, কোঅপারেটিভ ব্যাংক। তো এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডেভেলপমেন্ট ব্যাংক। অর্থাৎ যে কোনো ডেভেলপমেন্ট ব্যাংক কিন্তু মূলত ইন্ডাস্ট্রিদের যে লোন প্রয়োজন হয় সেটার জন্য কিন্তু ডেভেলপমেন্ট ব্যাংকই কাজ করে। তো বন্ধুরা, এখানে আমরা 15টি কোশ্চেন আজকে আলোচনা করেছি। এই ধরনের কোশ্চেন আলোচনা এবং সঙ্গে সঙ্গে ছোট ছোট কনসেপ্ট তোমাদেরকে জানানো হবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমাদের মতামত জানাতে পারো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।